মহীশূরের পঞ্চম অতিরিক্ত এবং 17তম ন্যায়ালয়ের ন্যায়াধীশ গুরুরাজ সোমনাথ কলওয়ার একটি কেসের শুনানি করছিলেন। 2 এপ্রিল 2025-এর এই ঘটনা। হঠাৎ করে এক উকিল সেখানে উপস্থিত হন। তিনি গুরুরাজ সোমনাথ কলওয়ারকে বলেন, স্যার, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে আগের থেকে কোনো নোটিশ দিতে পারিনি। আসলে আমি একজনকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, তাকে এই কোর্টে পেশ করতে চাই। জজ সাহেব বললেন, তুমি কোনো নোটিশ কেন দাওনি? এই ব্যাপারে তোমার আগের নোটিশ দেওয়া উচিত ছিল। তখনই উকিল বলল, স্যার, ওনাকে আমরা হঠাৎ করে পেয়েছি। এর আগে উনি আসবেন বা ওনাকে খুঁজে পাওয়া যাবে এই ব্যাপারে আমাদের কাছে কোনোরূপ কোনো সূচনা ছিল না। আর স্যার, যদি আজকে এই কেসের শুনানি না হয়, যদি আজকে এই কেসের নিয়ে কথা না হয়, যদি ওনাকে আজকে কোর্টে পেশ না করা হয়, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। জজ সাহেব যখন উকিলের মুখে কথা শুনলেন, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাকে পেশ করতে চাও করতে পারো। কিন্তু আরও একজন যে উকিল ছিলেন, উনি এই ব্যাপারে বিরোধিতা করতে লাগলেন। উনি বললেন, এটা তো কখনো সম্ভব নয়, তুমি বিনা নোটিশে কাউকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারো না। কিন্তু জজ সাহেবের কথা মতো সেখানে সেই ব্যক্তিকে পেশ করা হলো। আসলে সেই ব্যক্তি কোনো পুরুষ নয়, তিনি একজন মহিলা। কাঠগড়ার একদিকে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, আর একদিকে একজন পুরুষ দাঁড়িয়েছিলেন। পুরুষের নাম হলো কুরুবারা সুরেশ, আর তার সামনে যে মহিলা দাঁড়িয়ে রয়েছেন তার নাম হলো মল্লিগে। এদিকে উকিল যখন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, তখন সেই মহিলা প্রথম দিকে তো এদিক ওদিকের কথা বলছিল, নিজের আসল নাম বলতে চাইছিল না। কিন্তু উকিল যখন একের পর এক ওনাকে জেরা করতে শুরু করলো, তখন উনি নিজের আসল নাম বলতে বাধ্য হলেন। মেয়েটি তার বাবার নাম বলল স্বর্গীয় রাম এবং মায়ের নাম গৌরী দেবী। এদিকে যখনই সেই মহিলা নিজের বাবা এবং মায়ের নাম বলল, তখন জজ সাহেব হয়রান হয়ে গেলেন। তিনি বললেন, আজ 2 এপ্রিল 2025, আপনি কি আমার সঙ্গে এপ্রিল ফুল করছেন? আজকে কিন্তু 2 তারিখ, আজকে কিন্তু এপ্রিল ফুল করার দিন নয়। তিনি বললেন, এটা কি ইয়ার্কি করার জায়গা? কোর্ট কোনোরূপ কোনো ইয়ার্কি করার জায়গা নয়। তখনই উকিল বললেন, সাহেব, আমি কোনোরূপ কোনো ইয়ার্কি মারছি না, এবং আজকে 1 এপ্রিল না হলেও আজকে 2 এপ্রিল। আর এই মহিলা যে সমস্ত কথা বলছেন, ইনি একদম ঠিক বলছেন। আসলে এই ঘটনার পেছনে ছিল এক বড় রহস্য। জজ সাহেব কেন এই কথা বলছিলেন, তাহলে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসলে জজ সাহেব যে মহিলার কথা বলছিলেন, যে মহিলার সম্বন্ধে এই কথা বলছিলেন যে আজকে এপ্রিল ফুল নয়, সেই মহিলা আজ থেকে 4 বছর আগে মারা গেছেন। আসলে 4 বছর আগে সেই মহিলার হত্যা হয়েছিল। ঠিক 4 বছর 4 মাস আগে সেই মহিলার হত্যা নিয়ে একটি কেস দায়ের করা হয়, এবং তখন সেই মহিলার অন্তিম সংস্কারও হয়ে গিয়েছিল। সেই সময় পুলিশ ওনার লাশও খুঁজে পেয়েছিল, এবং তারপর সম্পূর্ণ বিধি মেনে তার অন্তিম সংস্কার হয়েছিল। আর এত বছর পর, ঠিক 4 বছর 4 মাস পর, হঠাৎ করে ওই মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়ে গেল এবং কোর্টে এসে উপস্থিত হয়ে গেল, এটাই ছিল জজ সাহেবের কাছে সবথেকে অবাক করা বিষয়। এখন এই ঘটনা ঘটার পর সকলের সামনে একটি কাহিনী চলে আসে, এবং এই কাহিনী জানার পর সকলে খুব অবাক হয়। আসলে এক ব্যক্তি যার নাম হলো কুরুবারা সুরেশ, তিনি কুরুক্কু জেলা, কর্ণাটকের বাসিন্দা, থানা কুশলনগর। উনি যে এলাকায় বাস করেন সেই এলাকার নাম হলো বসাবনহল্লি। আসলে সুরেশের সঙ্গে 2021 সালে বিয়ে হয়েছিল এক মহিলার, তার নাম ছিল মল্লিগে। বিয়ের পর সুরেশ আর মল্লিগে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিলেন। আসলে তারা বাই প্রফেশন কুলি ছিলেন, অর্থাৎ তারা মানুষের জিনিসপত্র বহন করতেন, এবং এই কাজ করেই তারা নিজেদের জীবিকা নির্বাহ করতেন। এভাবে ধীরে ধীরে তাদের জীবন কাটছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের 2 সন্তানও জন্ম নেয়। কিন্তু তাদের জীবনে একসময় এমন দিন আসে, এই ঘটনা বলা হচ্ছে ডিসেম্বর 2020-র ঘটনা,
2020 ডিসেম্বরের একদিন হঠাৎ করে মল্লিকে নিরুদ্দেশ হয়ে যায় এবং সে এমনভাবে নিরুদ্দেশ হয় যে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার স্বামী সুরেশ তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এমন কোনো বন্ধু বান্ধবের বাড়ি ছিল না, এমন কোনো আত্মীয় স্বজনের বাড়ি ছিল না যেখানে সুরেশ মল্লিকাকে খোঁজেনি। এমনকি তারা যেখানে যেখানে কাজ করত, যাদেরকে যাদেরকে সুরেশ চেনে, সকলের কাছে মল্লিকের কথা সে জিজ্ঞেস করে ফেলেছিল, কিন্তু কোথাও মল্লিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে মল্লিকের আর সুরেশের 2 পুত্র সন্তান ছিল, তাদেরও কান্নাকাটি করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এদিকে সুরেশ দিনের পর দিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিল। পরিবারের লোকেরাও এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। শেষ পর্যন্ত সুরেশ সেখানকার স্থানীয় থানা অর্থাৎ কুশলনগরে গিয়ে পৌঁছলো এবং সেখানে গিয়ে সেখানকার পুলিশকে সে বলতে লাগলো, স্যার দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন। আমার স্ত্রীর নাম মল্লিকে এবং ডিসেম্বর 2020-তে সে হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে গেছে। সুরেশের কথা মতো পুলিশ মল্লিকাকে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর যখন মল্লিকাকে তারা কোথাও খুঁজে পেল না, তখন তারা এফআইআরে নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লিখে নিল এবং এইভাবেই দিনের পর দিন সময় অতিবাহিত হতে লাগলো। এই ঘটনা ছিল ডিসেম্বর 2020-র ঘটনা। এই ঘটনা ঘটার পর থেকে এক একটা মাস এইভাবেই চলে যাচ্ছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, একের পর এক মাস চলে যেতে লাগলো, কিন্তু সুরেশ নিজের স্ত্রী মল্লিকাকে খুঁজে পেল না। হঠাৎ করে জুলাই 2021-এ পুলিশ একটি সূচনা পেল। আসলে একটি জেলা ছিল মহীশূর। সেই জেলার অন্তর্গত একটি থানা পড়ত, যার নাম হলো বিট্টাডারাপুরা, এবং সেই থানার অন্তর্গত এক এলাকা যার নাম হলো পেরিয়াপাটনা। আসলে পেরিয়াপাটনায় এক মহিলার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সে মহিলার বয়স ছিল প্রায় 35-36 বছর। যখন সেই মহিলার মৃতদেহ পুলিশ খুঁজে পায়, তখন তারা এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ চাইছিল যে সেই মহিলা কে, ওনার আসল পরিচয় কি, এই বিষয়টা তারা খুব তাড়াতাড়ি জেনে যাক। এই ঘটনা যেই স্থানে ঘটেছিল সেখান থেকে 100-150 কিলোমিটার দূরে এক থানায় এক মহিলার নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট এসেছিল। আর এই রিপোর্ট লেখানো হয়েছিল এই ঘটনা ঘটার প্রায় 9 মাস আগে, অর্থাৎ মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল 2021-এ। আর এক থানায় এক মহিলার নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল 2020-তে। এখন বিট্টাডারা থানার পুলিশ ওই মহিলার সম্বন্ধে জানার জন্য কুশলনগর থানায় ফোন করলেন এবং সেখানে গিয়ে তারা সুরেশকে জেরার জন্য ডাকলেন। সুরেশ যে 1 বছর আগে নিজের স্ত্রীর নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লিখিয়ে গিয়েছিল কুশলনগর থানায়। সুরেশকে কিছু জামা কাপড়, কিছু গয়নাগাটি দেখানো হলো আর তাকে জিজ্ঞেস করা হলো, তোমার স্ত্রী যে নিরুদ্দেশ হয়েছিল, তুমি একটু ভালো মতো দেখে বলো এই জামা কাপড়, এই গয়না তোমার স্ত্রীর নয় তো? আসলে বিট্টাডারাপুরার থানার পুলিশ যেই মৃতদেহটি পেয়েছিল সেই মৃতদেহর অবস্থা খুব খারাপ ছিল। সেই মৃতদেহ পুরোপুরি গলে গিয়েছিল এবং তার শরীর থেকে অনেক অংশে কঙ্কালও দেখা যাচ্ছিল। এখন জানা যাক যে পুলিশ কেন ওই কঙ্কালের সঙ্গে অর্থাৎ ওই মহিলার মৃতদেহর সঙ্গে সুরেশের স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাটির লিঙ্ক খুঁজতে চাইছিল। এর কারণ হলো কয়েকদিন আগে বিট্টাডারাপুরামপুরা থানায় এক এফআইআর লেখানো হয়েছিল আর ওই এফআইআর লিখিয়েছিলেন মল্লিকীর মা গৌরী দেবী। গৌরীর বয়ান অনুযায়ী আইপিসির ধারা 302 এবং 201-এর অনুযায়ী এফআইআর লিখে নেওয়া হয়েছিল। এখন পুলিশ এই সূত্র ধরেই সুরেশের সঙ্গে কথা বলেছিল, কারণ পুলিশের কাছে সুরেশ ছাড়া অন্য কোনো অপশন তারা হয়তো দেখতে পারছিল না। এদিকে পুলিশ যখন সেই মৃতদেহকে পোস্টমর্টমে পাঠালো, তখন সেখান থেকে একটা খবর জানা গেল। সেই খবর হলো একটা ভারী কোনো বস্তু দিয়ে এই মহিলার মাথায় মারা হয়েছিল এবং যার কারণে এই মহিলার মৃত্যু হয়ে যায়।
এদিকে পুলিশ যখন সুরেশকে এই ব্যাপারে জিজ্ঞেস করলো, এই ব্যাপারে সুরেশের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করলো, পুলিশ নিজের মতো করে, অর্থাৎ পুলিশ যেমনভাবে জিজ্ঞাসাবাদ করে ঠিক তেমনভাবেই সুরেশের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছিল। আর যখন সুরেশ এমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়ল, তখন সে তোতা পাখির মতো একটি কথা আওড়াতে লাগলো। সে বলল, আমার স্ত্রীর মাথায় চোট লেগেছিল এবং যার কারণে তার মৃত্যু হয়ে গেছিল। এরপর পুলিশ সেই ব্যক্তি অর্থাৎ সুরেশকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করার পর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে তার 2 সন্তান, তার মা বাবা সকলে খুবই দুশ্চিন্তায় ছিল। এমন অবস্থায় সুরেশ অনেকবার জামিনের জন্য আর্জিও করেছিল, কিন্তু প্রত্যেকবার তার আর্জি খারিজ করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত 2 বছর জেলে কাটানোর পর হঠাৎ করে একদিন তার জামিন মঞ্জুর করা হলো এবং জামিন পাওয়ার পর সে আবারও নিজের কাজে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে নিজে যে কাজ করত সেই কাজে মত্ত হয়ে গেল। সে আবার কুলির কাজ শুরু করলো এবং নিজের পরিবার, নিজের সন্তানের লালন পালন করতে লাগলো। সেপ্টেম্বর 2022-এ এই ঘটনা আদালতের ট্র্যাকে চলে এসেছিল এবং এই কেসের শুনানি শুরু হয়ে গেছিল। যখন যখন কেসের তারিখ পড়তো তখন সুরেশকে কোর্টে হাজির হতে হতো। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো এবং এই ঘটনার প্রায় 5 বছর কেটে গেল। বন্ধুরা, শেষ পর্যন্ত 1 এপ্রিল 2025-এর একটি হোটেলে এই মহিলা অর্থাৎ মল্লিকি খাওয়ার খেতে এসেছিল এবং ঘটনাচক্রে সেই হোটেলে সুরেশও মজুদ ছিল। যখন সুরেশের নজর মল্লিকের উপর পড়ল তখন সে হতবাক হয়ে গেল। সুরেশ এটা ভাবতে বাধ্য হয়ে গেল, যার মৃত্যুর জন্য, যার মৃত্যুর অপবাদে সে 2 বছর জেল খেটে আসলো এবং যার জন্য আজ পর্যন্ত তাকে আদালতের চক্কর কাটতে হচ্ছে, সে তো জীবিত অবস্থায় হোটেলে বসে আনন্দ ফুর্তি করছে। তার স্ত্রী, যাকে সে মৃত হিসেবে মনে করেছিল, সে কিভাবে এখনও বেঁচে আছে। আসলে সে তো নিজেই পুলিশের কাছে স্বীকার করেছিল যে তার স্ত্রী মারা গেছে। এছাড়াও তার স্ত্রীর মৃতদেহ পর্যন্ত সে দেখেছিল। তারপরও এমন ঘটনা কিভাবে ঘটল? এদিকে সুরেশ যখন মল্লিকির কাছে পৌঁছলো তখন মল্লিকি তাকে দেখে হতচকিত হয়ে গেল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু হোটেলের মালিক অনেকক্ষণ আগেই সেখানে পুলিশ ডেকে নিয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে সেই মহিলাকে হেফাজতে নিল এবং তারপর 2 এপ্রিল 2025-এ যখনই মল্লিকিকে কোর্টে পেশ করা হলো তখন সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি বলতে লাগলো, এর তো মৃত্যু হয়ে গেছিল। অর্থাৎ আদালতে ভূত এসে উপস্থিত হয়েছে এবং আজ ভূত এসে নিজের হাজিরি দিচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজে এই ঘটনা ভাইরাল হয়ে গেল। এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ল যে ভূত আদালতে নিজের হাজিরা দিতে এসেছে। কয়েক বছর আগে যার মৃত্যুর জন্য এই মানুষটা 2 বছর জেল খেটেছিল, সেই মহিলা জীবিত কিভাবে হতে পারে? এই ঘটনাই ছিল সকলের কাছে আশ্চর্যের বিষয়। জজ সাহেব জিজ্ঞেস করলেন, তাহলে ওই মৃতদেহ যে পাওয়া গিয়েছিল, ওই মৃতদেহ কার? যদি এই মহিলা জীবিত থাকে তাহলে ওই মৃতদেহ কার ছিল? জজ সাহেব সুরেশকে জিজ্ঞেস করলো, তুমি যখন জানতে যে তুমি তোমার স্ত্রীকে কিছু করনি, তাহলে তুমি কেন এটা স্বীকার করেছিলে যে তোমার স্ত্রীর মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে? তুমি কেন ওই চুড়ি, ওই গয়না গাটি, ওই জামা কাপড় দেখে এটা বলেছিলে যে ওগুলো তোমার স্ত্রীর? তখন সুরেশ আদালতে দাঁড়িয়ে একবার জজ সাহেবের দিকে আর একবার পুলিশের দিকে তাকাতে লাগলো। আর জজ সাহেবের এই বিষয়টা বুঝতে একটুও দেরি লাগলো না। তিনি এটা নিমেষের মধ্যেই বুঝে গেলেন, যখন পুলিশ এই ঘটনার ইনভেস্টিগেশন করছিল তখন হয়তো কোনোভাবে সুরেশের সঙ্গে তারা কোনো কড়া আচরণ করেছেন, আর যার কারণে সুরেশ ভয় পেয়ে গিয়ে এই সমস্ত ঘটনা স্বীকার করেছে। এদিকে মল্লিকাকেও ওই জামা কাপড়, ওই গয়নাগাটি দেখানো হলো আর বলা হলো, এগুলো কি তোমার? মল্লিকি পরিষ্কার মানা করে দিল। সে বলল, না, এগুলো আমার নয়। যখন জজ সাহেব মল্লিকির মুখে এই কথা শুনলেন তখন তিনি সেখানকার পুলিশ এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন এবং সেই মহিলা কে ছিলেন যার মৃত্যু হয়েছিল এবং যার গয়না, জামা কাপড়, জুতো দেখিয়ে সুরেশকে এই ঘটনার স্বীকৃতি করানো হয়েছিল,
সেই মহিলা সম্বন্ধে সমস্ত তথ্য পুলিশকে কোর্টে হাজির করতে বলা হয়। 17 এপ্রিল 2025 এই সময়ের মধ্যে সমস্ত রিপোর্ট পুলিশকে কোর্টে হাজির করতে বলা হয়েছে। এদিকে যখন এই ঘটনা খবরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলো, তখন জজ সাহেব এটা বলতে বাধ্য হলেন, হতে পারে আমাদের ভারতবর্ষে এই ঘটনা তৃতীয় অথবা চতুর্থ এমন এক বিরল ঘটনা, যে ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়নি অথচ অন্য কারোর মৃতদেহ দেখিয়ে তার পরিবারকে, তার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তার স্বামীর জেল খাটতে হয়েছে। এদিকে মল্লিগী খ্রিস্টান ছিলেন, তাই খ্রিস্টান রীতি অনুযায়ী তাকে অন্তিম সংস্কার করা হয়েছিল। কিন্তু অন্তিম সংস্কার করার আগে তার ডিএনএ রিপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল। ডিএনএ রিপোর্ট যখন সকলের সামনে প্রকাশ পেল, তখন দেখা গেল যেই মহিলাকে অন্তিম সংস্কার করা হয়েছিল সেই মহিলার সঙ্গে মল্লিগীর ছেলে মেয়ের ডিএনএর কোনোরূপ কোনো ম্যাচ হয়নি এবং এর দ্বারা এটা প্রমাণিত হয়ে যায় যে ওই মহিলা যিনি মারা গেছিলেন তার সঙ্গে মল্লিগীর কোনো সম্পর্ক নেই। ওই মৃতদেহ তো কোনোদিনও মল্লিগীর ছিলই না, ওটা অন্য কারোর মৃতদেহ ছিল। কিন্তু পুলিশ এটিকে মল্লিগীর মৃতদেহ হিসেবে প্রমাণ করেছিল এবং সুরেশও কোনোরূপ কোনো চাপে পড়ে এই ঘটনার স্বীকৃতি নিয়েছিল। এক সাধারণ নির্দোষ ব্যক্তি শুধু 2 বছর কারাগারে বন্দী থাকলো এবং সব থেকে বড় কথা হলো সে যে কাজ করেইনি সেই কাজের দণ্ড সে পেল। সমাজের সামনে তাকে অপমানিত হতে হলো, তার পরিবারকে অপমানিত হতে হলো। তার ছেলেরা 3-4 বছর পর্যন্ত নিজের বাবা মার থেকে আলাদা থাকলো। সুরেশ সামাজিক, মানসিক এবং আর্থিক দিক থেকে পুরোপুরি সমস্যার মধ্যে পড়েছিল, অশান্তি ভোগ করছিল। যদিও আদালত সুরেশকে ন্যায় দেওয়ার সকল প্রকার প্রচেষ্টা করছে, কিন্তু পুলিশ নিজের রক্ষার্থে কোনো না কোনো বয়ান অবশ্যই পেশ করে দেবে। যদিও সুরেশের বাবা কোর্টের কাছে এই আর্জি জানিয়েছেন, আমার ছেলে বিনা কারণে 2 বছর জেল খেটেছে, এর কারণে ওকে মানসিক এবং আর্থিকভাবে যতটা হেনস্থা হতে হয়েছে তার মূল্য আমাদেরকে দিতে হবে, আমাদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের সকলের নাম এবং তাদের উচিত শিক্ষা দিতে হবে, তাদের উচিত দণ্ড দিতে হবে। কারণ তার ছেলে অর্থাৎ সুরেশ এতদিন খুব অত্যাচার সহ্য করেছে, মানসিক, শারীরিক, সামাজিক এবং আর্থিক কষ্টের মধ্যে দিয়ে তাকে দিন অতিবাহিত করতে হয়েছে। বন্ধুরা, আমরাও নিজেদের ভিডিওর মাধ্যমে এটাই প্রচার করতে চাইছি, জজ সাহেব এই ঘটনাকে যতটা গম্ভীরভাবে নিচ্ছেন উনি যেন সুরেশকে যথার্থ ন্যায় দেন। যে কারণে সুরেশের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল সেই কারণটাকেও খুঁজে বার করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কোনো সুরেশের সঙ্গে না ঘটতে পারে। এই ঘটনা যেন আমাদের কাছে আবারও একটা নজির স্থাপন না করে। যেমন জজ সাহেব বলেছিলেন, এই ঘটনা হয়তো তৃতীয় অথবা চতুর্থ এমন ঘটনা যা আমাদের ভারতবর্ষে ঘটিত হয়েছে। আমাদের জজ সাহেবের কাছে একটাই আর্জি, এমন পঞ্চম ঘটনা যেন আমাদের ভারতবর্ষে আর না ঘটে। এদিকে যখন মল্লিগীর কাছে এটা জিজ্ঞেস করা হয় যে সে 4 বছর 4 মাস পর্যন্ত কোথায় ছিল, তখন সেখান থেকে যে তথ্য উঠে আসে তার দ্বারা এটা জানা যায় মল্লিগী নিজের এক প্রেমিকের সঙ্গে ছিল, যার সঙ্গে তার অ্যাফেয়ার হয়েছিল। আর নিজের প্রেমিক সঙ্গে নিজের জীবন অতিবাহিত করার জন্যে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, কাউকে কিছু না বলে। মল্লিগী ভেবেছিল তার 2টি বাচ্চা আছে, তার স্বামী আছে, সে যদি এই বিষয়ে কাউকে কিছু জানায় তারা তাকে যেতে দেবে না, তাই সে সকলের অলক্ষ্যে এই ঘটনা ঘটিয়েছিল। যদিও এই বিষয়টা এখন পুলিশের বিচারের মধ্যে পড়েছে, পুলিশ এই বিষয় নিয়ে এখন ইনভেস্টিগেশন করবে যে আদৌ মল্লিগী কারোর সঙ্গে পালিয়েছিল নাকি সে বাঁচার জন্য এমন একটা মিথ্যে কথা বলছে। যাই হোক, এই মহিলা যে কাজ করেছিল সেই কাজ সত্যি আশ্চর্যজনক। এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক মানুষ এমন কিছু কাজ করে ফেলে যার কারণে তার আশেপাশের মানুষের জীবন প্রায় ধ্বংস হয়ে যায়, তাদের জীবন গভীরভাবে প্রভাবিত হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনা শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয়, কারণ মনে কষ্ট দেওয়া নয়। এই ঘটনা আপনাদের কাছে প্রকাশ করার আমার একমাত্র উদ্দেশ্য হলো সমাজে সচেতনতা বৃদ্ধি করা।
তবে বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? সেই মহিলা অর্থাৎ মল্লিকী সুরেশের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, নিজের সন্তানের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছিল, সেটা কি তার করা উচিত হয়েছিল? এ বিষয়ে আপনাদের কি মতামত? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, আপনারা ভিডিও শেয়ারের মাধ্যমে এই ঘটনা সমাজের কাছে দ্রুত ছড়িয়ে দিতে পারেন এবং সমাজকে সচেতন করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।